সকাল প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক নিয়মিত আয়োজন জিসকা প্রেজেন্স পিউলি মেডিকেল 24 অনুষ্ঠানে। সাথে আছি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, লিভারের রোগ নিয়ে কম বেশি আপনারা অনেকেই জানেন। লিভারে কিছু রোগ আছে যেগুলো দেখা যায় যে 6 মাস বা তার কম সময় ধরে পারসিস্ট করে, যেগুলোকে আসলে বলা হয় যে অ্যাকিউট কন্ডিশন বা অ্যাকিউট লিভার ডিজিজ। এছাড়া কিছু সমস্যা আছে বা কিছু রোগ আছে যেগুলো দেখা যায় যে 6 মাস এবং তার বেশি সময় ধরে খুবই দীর্ঘ মেয়াদে অল্প অল্প করে আসলে প্রোগ্রেস হয় এবং সেই চিকিৎসাটা দেখা যায় যে পরবর্তীতে অনেক বেশি জটিল হয়ে যায় এবং রোগীর কন্ডিশনও কিন্তু যত সময় গড়াতে থাকে তত খারাপের দিকেই যায় বলে চিকিৎসকরা বলে মনে করেন। দর্শক, আমাদের আজকের পর্বে আমরা সেই দীর্ঘমেয়াদী যে লিভারের ডিজিজ আছে বা ক্রনিক লিভার ডিজিজ আমরা বলে থাকি, সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব যে ক্রনিক লিভার ডিজিজ আসলে কেন হয়, এর পিছনে কারণগুলো কি কি, বা একবার হয়ে গেলে তখন আসলে এর প্রতিকার কি, চিকিৎসা কি, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা একজন চিকিৎসক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাক্তার রুকনুজ্জামান ভূঁইয়া, লিভার পরিপাকতন্ত্র ও মেডিসিন বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা কিন্তু পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা, লিভারের সমস্যা বা যদি একদম খুব স্পেসিফিকভাবে ক্রনিক লিভার ডিজিজ নিয়ে কোনো কিছু জানতে চান তাহলে কিন্তু আমাদেরকে সরাসরি ফোন করতে পারছেন, যেই নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে দেখতে পাচ্ছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। আচ্ছা স্যার, আজকে আমরা মানে খুব স্পেসিফিকভাবে বলেই নিচ্ছি যে আমরা আজকে ক্রনিক লিভার ডিজিজ নিয়ে কথা বলবো, যে অ্যাকিউট লিভার ডিজিজ নিয়ে কথা হবে না। সো ক্রনিক লিভার ডিজিজ কথাটা মাথায় আসলে যেটা আমরা বুঝি যে একটা দীর্ঘমেয়াদী লিভারের অসুখ, এবং যে অসুখটা আসলে ধীরে ধীরে শুরু হয়ে সেটা প্রোগ্রেস হতে থাকে এবং একটা সময় দেখা যায় যে খারাপ হতে থাকে যদি যথাসময়ে চিকিৎসাটা নেওয়া না হয়। তো শুরুতে একটু জানতে চাই যে ক্রনিক লিভার ডিজিজ বলতে আসলে কি বোঝানো হয়? ধন্যবাদ। শুরুতে আপনি অনেকটা বলেই ফেলেছেন যে ক্রনিক লিভার ডিজিজ বা দীর্ঘমেয়াদী লিভার রোগটা কি। আসলে লিভার আমাদের শরীরে, অথবা যকৃৎ, বাংলাতে আমরা বলি লিভার বা যকৃৎ, শরীরে একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটা একটা অঙ্গ। যেমন কিডনি যেমন দুইটা থাকে বা লাংস দুই পাশে থাকে, লিভার কিন্তু একটাই এবং একটা বড় অঙ্গ, এবং এটার খুব গুরুত্বপূর্ণ মানে ফাংশন আছে শরীরে। এটাকে বলা হয় যে পাওয়ার হাউস বা স্টোর হাউস। আমরা যাই খাই না কেন তা কিন্তু লিভারে যাবে, হজম হয়ে লিভারে যাবে। আর লিভার কিছু মানে প্রোটিন, এনজাইম নিঃসরণ করে, পিত্ত নিঃসরণ করে, যেগুলো খাদ্য হজমে সহযোগিতা। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে ডিটক্সিফিকেশন, অর্থাৎ আমরা খাবারের সাথে যে জীবাণু অথবা বিষাক্ত জিনিস গ্রহণ করছি সেটা নিষ্ক্রিয় করার জন্য লিভার একটা অন্যতম দায়ী অঙ্গ আর কি। সুতরাং এই লিভার যদি আক্রান্ত হয় এবং সেটা যদি অনেক দিন স্থায়ী হয়, বিশেষ করে যদি আমরা সংজ্ঞায়িত করি যে কোনো লিভারের সমস্যা বা লিভারের রোগ অথবা প্রদাহ যাই বলি না কেন, সেটা যদি 6 মাসের মধ্যে ভালো হয়ে যায় তখন আমরা বলবো যে অ্যাকিউট লিভার ডিজিজ, অর্থাৎ স্বল্পমেয়াদী লিভারের রোগ। আর যদি সেটা 6 মাস পার হয়ে যায় তাহলে সেটাকে আমরা সংজ্ঞায়িত করি যে ক্রনিক লিভার ডিজিজ। এখন এই ক্রনিক লিভার ডিজিজ আমরা কখন, মানে কীভাবে বুঝবো যে এটা 6 মাস পার হয়ে গেছে কিনা? একটা হচ্ছে রোগীর কাছ থেকে ইতিহাস জেনে, যে ওনার হয়তো একটা জন্ডিস হয়েছিল, সেটা 6 মাস আগে হয়েছিল এবং এটা এখনও পারসিস্ট করতেছে, মানে লক্ষণগুলো এখনো রয়ে গেছে। হ্যাঁ, রয়ে গেছে। আরেকটা হচ্ছে যে আমরা যদি অন্য কোনো কারণে লিভারের কোনো ফাংশন টেস্ট করি, যেমন ধরেন এনজাইম যদি করা হয়, এইচজিপিটি করা হয়, বিলিরুবিন করা হয়, তখন দেখা গেলো যে এটা 6 মাস আগে যেরকম ছিল সেটা কমে নাই অথবা বেড়ে গেছে বা একই রকম আছে। আরেকটা হচ্ছে যে যদি রুটিন চেকআপের অংশ হিসাবে যদি কেউ আলট্রাসোনোগ্রাম করেন, সেই আলট্রাসোনোগ্রামের মানে লিভারের আর্কিটেকচারটা কেমন সেটা দেখে কিন্তু বলতে পারে যে লিভার রোগ আছে, মানে লিভারের কিছু গঠনগত পরিবর্তন হয়ে যায়। তখন আলট্রাসাউন্ড রিপোর্ট আমরা বুঝতে পারি যে লিভার ডিজিজ আছে। সেটা হইতে পারে হেপাটাইটিস হইতে পারে, অথবা আপনার ফ্যাটি লিভার হইতে পারে। তো যে কোনো কারণেই, সেটা ইতিহাস থেকে হোক, রোগীর শারীরিক পরীক্ষা করে হোক, অথবা রিপোর্ট থেকে হোক, যদি লিভারের এই
ডিজিজটা 6 মাসের বেশি পারসিস্ট করে তখন আমরা বলি ক্রনিক লিভার ডিজিজ। মানে আপনারা ডায়াগনোসিসটা এইভাবে কনফার্ম হন যে পেশেন্টের আসলে ক্রনিক লিভার ডিজিজ হয়েছে। আচ্ছা স্যার, আমি একটু জানতে চাই যে ক্রনিক লিভার ডিজিজ আমরা যেটাকে বলছি যে নিশ্চয়ই এর পিছনে আন্ডারলাইং অনেকগুলো কারণ রয়েছে, সেই কারণগুলো কি কি? আচ্ছা, সেটা হচ্ছে যে ক্রনিক লিভার ডিজিজকে আমরা মোটা দাগে দুইটা ভাগে বলতে পারি। একটা হচ্ছে ক্রনিক হেপাটাইটিস, অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রদাহ। সেই প্রদাহটা বিভিন্ন কারণে হতে পারে, যেটা ভাইরাস জনিত কারণে হতে পারে, অথবা আপনার ধরেন যে অ্যালকোহল যদি কেউ মানে অনবরত এবং বেশি পরিমাণে পান করেন তাহলে অ্যালকোহলিক লিভার ডিজিজ হতে পারে। আরেকটা হচ্ছে যে মানে বর্তমান বিশ্বের যেটা একটা আমরা বলতে পারি যে বৈশ্বিক মহামারী, সেটা হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ, অর্থাৎ লিভারে যদি অনেক বেশি পরিমাণে চর্বি জমা হয় তখন এটা কিন্তু হেপাটাইটিস হতে পারে। অর্থাৎ সংক্রামক ব্যাধি ছাড়াও কিন্তু অসংক্রামক ব্যাধি থেকেও আমাদের লিভার ডিজিজ হতে পারে, যেটা ফ্যাটি লিভার ডিজিজ। আগে বলা হয়তো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এটাকে এখন বলা হয় মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। অর্থাৎ কারো ডায়াবেটিস আছে দীর্ঘমেয়াদী এবং অনিয়ন্ত্রিত, কেউ খুব বেশি ওজনে স্থূলাকার, অথবা রক্তের মধ্যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের আধিক্য আছে, এইসব কারণে কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। আরেকটা হচ্ছে, এটা হলো ক্রনিক হেপাটাইটিস এক ধরনের। আরেকটা হচ্ছে সিরোসিস, মানে হয়তো তার ক্রনিক হেপাটাইটিস ছিল, ছেড়ে থেকে প্রগ্রেস করে সিরোসিস হয়ে গেছে, মানে আনট্রিটেড অবস্থায় ছিল তখন সিরোসিস হয়ে গেছে। তো মোটা দাগে এইভাবে বলতে পারি যে ক্রনিক হেপাটাইটিস এবং সিরোসিস অফ দ্য লিভার, এই দুটাকে আমরা বলতে পারি যে ক্রনিক লিভার ডিজিজের প্রকারভেদ। আমরা তো লিভার ফাইব্রোসিস নামেও একটা কন্ডিশনের সাথে পরিচিত, তো সেটা আসলে কি? সেটা হচ্ছে যে লিভারের যে কোষগুলো আছে হেপাটোসাইট বলা হয়, আর এর মধ্যে কিছু আপনার শিরা উপশিরা আছে, আর হচ্ছে পিত্ত নিঃসরণের কিছু নালী আছে, বাইল ডাক্ট। এই হলো লিভারের মোটা দাগের একটা গঠন। কিন্তু কারো যদি আপনার দীর্ঘস্থায়ী প্রদাহ হয় তাহলে অনবরত মানে যকৃতের কোষগুলো ইনজুর্ড হতে থাকে এবং ওইখানে প্রদাহ হবে। প্রদাহ হলে এটার একটা রিপেয়ারের কোশ্চেন আসে। হ্যাঁ, যখন ইনজুরি হবে তখন এটা মানে শরীরের মানে সৃষ্টিকর্তার মানে আশীর্বাদ হিসেবে বলতে পারে যে আমরা এটা আবার রিপেয়ার হবে। এখন যদি ক্রমাগত তাকে আঘাতপ্রাপ্ত হয় এবং যদি এখানে প্রদাহ হয় এবং লিভার ওটাকে যদি রিপেয়ার করতে চায় তখন রিজেনারেশন হয় লিভার সেলের। তবে সেই রিজেনারেশনটা যদি আপনার মানে সঠিক নিয়মে না হয়ে এলোমেলো হয়, মানে খাঁটি বাংলা যদি বলি এলোমেলো হয়ে যায়, তখন কিন্তু ওখানে গঠনগত মানে পরিবর্তন হয়ে যাবে, আর্কিটেকচারটা ঠিক থাকবে না। ঠিক না থেকে ওখানে কিছু নোডুল তৈরি হবে, মানে গুটি গুটি হবে, এবং ওইখানে লিভার সেলের পরিবর্তে কিছু ফাইব্রাস টিস্যু আসবে, অর্থাৎ শক্ত কিছু আসবে। আসলে সিরোসিসটা হচ্ছে যে মানে লিভারের যে স্বাভাবিক সেল এগুলা রিপ্লেস হয়ে যাবে, প্রতিস্থাপন হয়ে যাবে ফাইব্রাস টিস্যুতে, অর্থাৎ শক্ত হয়ে যাবে, হ্যাঁ, একটু গুটি গুটি হয়ে যাবে। এটাকে আমরা মানে দর্শকদের বোঝার উদ্দেশ্যে আমরা বলতে পারি যে লিভার সিরোসিস এটা। আর আমরা যারা মেডিকেল পারসন ডাক্তাররা কীভাবে বুঝি, সেটা হচ্ছে যে আলট্রাসোনোগ্রাম করে বলতে পারে। যদি আলট্রাসোনোগ্রামে ভালো না বোঝা যায় তাহলে সিটি স্ক্যান করা যেতে পারে। আর হলো যে বায়োপসি করে করা যেতে পারে। বায়োপসি মানে লিভার থেকে টিস্যু নিয়ে এসে আমরা মাইক্রোস্কোপে দেখব কী পরিবর্তনটা হয়েছে, এটা হলো কনফার্মেটরি ডায়াগনোসিস। আর ইনডাইরেক্টলি আমরা ধরেন যে ব্লাডের কিছু এনজাইম টেস্ট যদি করি, এসজিপিটি, এসজিওটি অথবা প্রোটিন, অ্যালবুমিন, এগুলো করে আমরা বুঝতে পারি যে লিভারের ফাংশনটা ইম্প্যাক্ট হয়েছে, অর্থাৎ লিভারে হয়তো কোনো দীর্ঘস্থায়ী প্রদাহ বা সিরোসিসের দিকে আগাচ্ছে আর কি। আচ্ছা, আমাদের দেশে মানুষ কিন্তু মানে সাধারণ মানুষের কথা আমি বলছি যে তারা জন্ডিস রোগটার সাথে পরিচিত, জন্ডিসের সাথে যতটা তারা অ্যাকোয়েন্টেড, তো আসলে যে কোনো লিভারের ডিজিজ বলতেই তারা বুঝে যে জন্ডিস। তো আসলে এই যে জন্ডিসের সাথে এই ক্রনিক লিভার ডিজিজের সম্পর্কটা কোন জায়গায়? আচ্ছা, জন্ডিস ক্রনিক লিভার ডিজিজ একটা হচ্ছে যে রোগী হয়তো জীবনের কোনো এক সময় লক্ষ্য করেছে তার জন্ডিস হয়েছিল, অথবা তার মেডিকেল রেকর্ডে হয়তো ছিল যে তার জন্ডিস হয়েছিল, সেটা ট্রিটমেন্ট করে নাই অথবা ফলো আপ ঠিকমতো হয় না, এখন হয়তো অনেক বছর পরে সে ক্রনিক লিভার ডিজিজে পরিণত হয়েছে। আরেকটা হচ্ছে যে নীরবেই কিন্তু হতে পারে, রোগী হয়তো জানেই না তার যে একটা হেপাটাইটিস হয়েছিল, তার লিভারের একটা ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছিল, জানে না। এখন অন্য কোনো কারণে রুটিন চেকআপের অংশ হিসাবে হোক
অথবা কোনো একটা অপারেশনে যাবে সেই কারণে হোক, অথবা প্রেগনেন্সি আছে উনি অন্য কারণে আলট্রাসোনোগ্রাম করেছে, অথবা বিদেশ যাবেন, অথবা একটা চাকরিতে ঢুকবেন, ওনাকে হয়তো স্ক্রিনিং টেস্ট করা হয়েছে, তখন দেখা যায় যে লিভারের একটা ভাইরাস ধরা পড়েছে, অথবা আলট্রাসোনোগ্রামে একটা পরিবর্তন আসছে, অথবা রক্তের মধ্যে একটা পরিবর্তন আসছে, তখন দেখা যায় ক্রনিক লিভার ডিজিজ হিসাবে আমরা করি। তবে জন্ডিস যে সবার আসবে এমন কোনো কথা নয়। জন্ডিস আসবে কখন? যদি অ্যাকুট হেপাটাইটিস হয়ে থাকে, মানে অর্থাৎ স্বল্পমেয়াদী লিভার ইনজুরি যদি হয়ে থাকে বা প্রদাহ হয়ে থাকে, বিশেষ করে হেপাটাইটিস এ এবং ই ভাইরাস এবং বি ভাইরাস এবং কখনো কখনো সি ভাইরাস দিয়ে যখন আক্রান্ত হবে, প্রদাহ হবে, তখন অ্যাকুট হেপাটাইটিস থেকে জন্ডিস হিসাবে প্রেজেন্ট করতে পারে। তখন রোগী বলবে যে আমার প্রস্রাব গাঢ় হয়, অথবা ক্ষুধামন্দা, বমি হয়, এরকম একটা মানে রোগীর সিমটম। আর হয়তো পরিবারের লোক, বন্ধুবান্ধব, সহকর্মী হয়তো বলবে যে আপনি হলদে হয়ে যাচ্ছেন, অথবা আপনার চোখটা হলুদ হলুদ মনে হচ্ছে, জন্ডিস হয়েছিল কিনা, এইভাবে বোঝা যায়। মানে মোদ্দা কথা হলো যে আপনার জন্ডিস মানে পরিলক্ষিত হইতেও পারে, নাও হইতে পারে, অজান্তেও হয়তো উনি মানে নীরব ঘাতক হিসাবে, ক্রনিক লিভার ডিজিজ হিসাবে, আলটিমেটলি সিরোসিস, এমনকি এটা পরে ক্যান্সারে রূপান্তর হতে পারে। আচ্ছা স্যার, আমাদের সাথে ফোনে দর্শক আছে, আমরা ফোন কলটি নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনার প্রশ্নটি করুন। জি, আমার একটা আছে, আমি কয়েকদিন আগে হোল অ্যাবডোমেন টেস্ট করছি, এখানে আমার লেখছে ইমপ্রেশনে হেপাটোলাইটিস রাইট লুপ আর টিনিক পোস্টাইটিস ক্যালসিফিকেশন, এই দুইটা আমার ইমপ্রেশনে দিচ্ছে। আর লিভারের জায়গায় আছে আপনার নর্মাল সাইজ, মাল্টিপল ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার কেজিং posterior exhausting shadows are seen in the right loop of the liver. একটু এটা সম্বন্ধে একটু আমি জানতে চাচ্ছিলাম যে এই অসুখটা কি অসুখ, আর এটার জন্য আমাকে একটা ডাক্তার একটা ওষুধ সাজেশন করছে, ডেক্সোকোল 300। স্যার আপনার কি কোনো কিছু জানা আছে ওনার কাছে? না, ঠিক আছে, আমি মানে রিপোর্ট বলেছেন তো, রিপোর্ট থেকে আমি অনেকটা এজিউম করতে পেরেছি। উনি হয়তো বলতে চাচ্ছে যে হ্যাপাটোমেগালি মানে একটু লিভারটা বড় হয়ে যাওয়া। আর উনি বলছেন মানে কোর্স আর্কিটেকচার, অর্থাৎ লিভার, যেটা আমি বলতেছিলাম যে গঠনগত কিছু চেঞ্জ আসবে। আরেকটা হচ্ছে যে উনি বলছেন ক্যালসিফিকেশন মানে হচ্ছে লিভারের কোনো এক জায়গায় হয়তো ক্যালসিয়ামটা এক্সেসিভ মানে জমা হয়েছে, সেটা আলট্রাসাউন্ডে আসছে আর কি। আর ওনাকে যেটা ওষুধ দিয়েছে, উনি একটা বাণিজ্যিক নাম বলেছেন, এটার হলো মানে জেনেরিক নেম হচ্ছে আরসোডিএক্সিকোলিক অ্যাসিড। তো আমার মনে হয় যে শুধু আলট্রাসোনোগ্রামের উপর ভিত্তি করে নয়, বরং এর পিছনের কারণগুলো আমাকে দেখতে হবে যে হেপাটোমেগালি কেন হলো, ওনার ডায়াবেটিসের লেভেলটা কেমন, কোলেস্টেরলের লেভেলটা কেমন, এটা দেখতে হবে। ওনার বি ভাইরাস, সি ভাইরাসের একটু স্ক্রিনিং করতে হবে। আরেকটা হচ্ছে যে দরকার হলে একটা অ্যান্ডোস্কোপিও করা যেতে পারে, কারণ অ্যান্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে লিভারের যদি কোনো মানে ফেলুরের দিকে যায়, তখন ওই আমাদের খাদ্যনালী বা ইসোফেগাসে কিছু চেঞ্জ আসে, সেই চেঞ্জগুলো দেখে আমরা বলতে পারি যে লিভারের জটিলতার দিকে যাচ্ছে কিনা। আর ব্লাডের কিছু টেস্ট, এইচজিপিটি, এইচজিওটি এনজাইম, সিরাম অ্যালবুমিন, এগুলো করে নেওয়া ভালো। এবং আমার মনে হয় যে উনি একজন লিভার বিশেষজ্ঞ, পরিপক্ক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওনার একটু টোটালি একটা মূল্যায়ন করতে হবে, মানে ওনার ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে বা ম্যানেজমেন্টটা কি হবে, সেভাবেই আসলে মানে ডিসিশনটা নিতে হবে। এবং ওনার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, ওনার আসলে ডায়াবেটিস আছে কিনা বা ওনার কোলেস্টেরল লেভেল কেমন, সেটা কিন্তু আমরা এখন জানতে পারি নাই। তো সেক্ষেত্রে অবশ্যই ওনার একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। দর্শক আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। স্যার, আমরা যে প্রসঙ্গে ছিলাম, আপনি একটু আগেই বলছিলেন যে অনেক ক্ষেত্রে সাইলেন্টলি প্রোগ্রেস করে, রোগী হয়তো জানতেও পারে না। তো সাইলেন্ট প্রোগ্রেসের কথা বললে আসলে ফ্যাটি লিভারের কথা মাথায় আসে যে এখন বাংলাদেশে প্রায় 20% পপুলেশন, অর্থাৎ 1/5 পপুলেশন ফ্যাটি লিভারে আক্রান্ত। এবং আমরা জানি যে একসময় আমরা জানতাম যে উন্নত বিশ্বের রোগ হচ্ছে ফ্যাটি লিভার, কিন্তু আমাদের মতন একটা মানে একটা উন্নয়নশীল দেশ, যেখানে আমাদের দেশের মানুষ আসলে খেটে খাওয়া জনগণ, আমরা বলি সবসময় কায়িক পরিশ্রম আমরা করি, কিন্তু আমাদের মতো দেশে কেন ফ্যাটি লিভারের বার্ডেন আসলে এতটা বেশি? ভালো বলেছেন। আসলে বিশ্বজোড়া হচ্ছে এই ফ্যাটি লিভার ডিজিজ বা যকৃতের চর্বির আধিক্য যে ডিজিজটা,
সেটা হচ্ছে প্রায় 25%, অর্থাৎ 1/4। আবার ধরেন যে মানে পাশ্চাত্যের দেশে অথবা মিডল ইস্টে সেটা আরও বেশি, 30% উপরে। আর আমাদের দেশে প্রায় 18 থেকে 20%, অর্থাৎ টোটাল জনগণের প্রায় 1/5 আমরা। আপনি যেটা আপনার জিজ্ঞাসা বলতেছিলেন আমাদের দেশে কেন, হ্যাঁ, আসলে আমাদের দেশে এই জন্য হচ্ছে যে একটা হচ্ছে আমরা এই ব্যাপারে সচেতন না, আরেকটা হচ্ছে কিছু রোগ আগে ডায়াগনোসিস হতো না, এখন আমরা টেস্ট করি বলে এটা ধরা পড়ে, যেমন ধরেন ডায়াবেটিস বা মানে রক্তে কোলেস্ট্রল আধিক্য এগুলো। আরেকটা হচ্ছে আমাদের জীবনযাত্রা আস্তে আস্তে সেটা হচ্ছে যে পাশ্চাত্যের মতো হয়ে যাচ্ছে, ওয়েস্টার্ন লাইফস্টাইল মানে লিড করতেছে। যেমন ধরেন আমরা হয়তো আগে যে কাজটা হেঁটে গিয়ে করতাম, একটা খবর মানুষকে হেঁটে গিয়ে পৌঁছাইতাম, এখন আমাদের এই যে হাতের কাছে মোবাইল আছে, ডিভাইস আছে, অথবা আমাদের নেট আছে, সেই জন্য আমরা হয়তো মানে যেখানে কায়িক একটা হেঁটে যাওয়ার অভ্যাস ছিল সেটা না করে আমরা ঘরে বসেই মেসেজ দিচ্ছি। আর একটা হচ্ছে যে আমাদের কিছু মানে পেশারও পরিবর্তন হয়েছে, কৃষি অথবা মানে মানে খেটে যে কাজগুলো করতে কায়িক, সেগুলোর থেকে আমরা একটু অন্য মানে পেশায় চলে আসতেছি। এবং আরেকটা হচ্ছে যে আমাদের খাবার দাবারের মারাত্মক পরিবর্তন হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের দেশে এখন খাবারের এত ডাইভার্সিটি আসছে যে আমরা আমাদের দেশীয় খাবারও খাচ্ছি, আবার ধরেন ইন্ডিয়ান ফুডও খাচ্ছি, আবার আপনার জানেন ওয়েস্টার্ন ফুডগুলোও খাচ্ছি বা টার্কিশ ফুডগুলো খাচ্ছি। এবং এই খাবারগুলো আমাদের যে শারীরিক গঠন, আমাদের জেনেটিক যে একটা আছে তার সাথে হয়তো অনেক সময় খাপ খায়ও না। হ্যাঁ, বিশেষ করে আমাদের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোলা জাতীয় খাবার, হ্যাঁ, তারপরে মিষ্টি জাতীয় খাবার, এবং আমাদের রেড মিট, এগুলা মানে খাবার আমরা বেশি খাচ্ছি। চকলেট, বাচ্চারা চকলেট খাচ্ছে, এগুলো যাচ্ছে। আবার অপরদিকে আমাদের যে আগে মাছ খাওয়ার একটা অভ্যাস ছিল বা ফ্রেশ শাকসবজি ফলমূল খাওয়ার একটা অভ্যাস ছিল, সেটা থেকে আমরা হয়তো সরে আসতেছি। আমরা বিশেষ করে প্রক্রিয়াজাত খাবারটা বেশি খাচ্ছি। হ্যাঁ, বিশেষ করে আগে যেমন ধরেন বাদামি আটা বা লাল আটা বা মানে চালের আমরা ভাত খেতাম, এখন এটা আমাদের হোয়াইট রাইস, হোয়াইট হুইট চলে আসছে, তাতে করে এবং আমাদের বেভারেজ খাবারের পরিমাণ বেড়ে গেছে। এইসব কারণে আমাদের মধ্যে স্থূলতা চলে আসছে এবং আমাদের শরীরে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। তাতে করে অতিরিক্ত যে ক্যালোরি আমরা কনজিউম করছি এবং আমরা যে অতিরিক্ত পরিমাণে কার্বোহাইড্রেট খাচ্ছি, মানে শর্করা জাতীয় খাবার খাচ্ছি, সেগুলো ফ্যাট হিসাবে শরীরে জমা হচ্ছে এবং ফ্যাট হিসাবে মানে জমা হয় কোথায়? ম্যাক্সিমাম জমা হয় লিভারে। এবং এটা যদি লিভারের যদি টোটাল ওয়েটের 5%-এর বেশি যদি চর্বি দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন কিন্তু এটা আমরা বলি ফ্যাটি লিভার ডিজিজ। এইসব কারণে কিন্তু আমাদের ফ্যাটি লিভার ডিজিজটা আমাদের দেশে এবং আশেপাশের দেশগুলোতে বেড়ে গেছে এবং এটা দিস ইজ ভেরি মাচ অ্যালার্মিং। স্যার, আমাদের সাথে ফোনে দর্শক আছে, আমরা ফোন কলটি নিচ্ছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব, আমার ফ্যাটি লিভার প্রায় 2 বছর যাবত ধরা পড়েছে। প্রথম ছিল ফার্স্ট স্টেজ, এই আপনার মাসখানেক আগে পরীক্ষা করালাম আল্ট্রাসাউন্ড, ওটাতে ধরা গেল সেকেন্ড স্টেজে চলে আসছে এবং ব্যথা হয় ডান দিকে, বেশ ভারী ভারী ব্যথা অনুভব করি। সাথে আমার গ্যাস্ট্রিক আছে, ডায়াবেটিস আছে এবং ডায়াবেটিসের জন্য আমি কমেট এক্সার 500 এটা খাচ্ছি। আমার প্রায় অনেকদিন যাবত ডায়াবেটিস, 20-25 বছর যাবত। তো এই ক্ষেত্রে আমার সেকেন্ড স্টেজ যেহেতু চলে আসছে ফ্যাটি লিভার, এখন আমার করণীয় কি? কোনো ডাক্তার কোনো ওষুধ দেননি আমাকে। আপনার ডায়াবেটিসের লেভেলটা কিরকম? খাওয়ার আগে খাওয়ার পরে কিরকম থাকে? সুগারের লেভেলটা কি বলতে পারবেন? আমার আজকে সকালে যেটা মাপছি সেটা হলো আপনার 8 খাওয়ার আগে, খালি পেটে। খাওয়ার পরে কেমন থাকে? 14 চলে যায়। আপনার ওজন কি বেশি বলে মনে হয় বা আপনার ওজন কত? হ্যাঁ, আমার বেশি আছে, 62। আচ্ছা, আর কোলেস্টেরল মানে রক্তের মধ্যে আপনার চর্বির কেমন মানে উপাদান কেমন? কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড কি আছে? ওটা ওরকম ঝামেলা নাই, তবে আমার ফ্যাটি লিভারের যে টেস্টটা ওটাকে আমি একটু আপনাকে জানাই। সিএসি যেটা বলবো 333 মানে 333,
সিএপি সিএপি জি আর জি আর এটা হচ্ছে KPA এফ হ্যাজ একটা হ্যাঁ কেপিএ দেখুন 4.6 জি কত 4.6 4.6 ওকে হ্যাঁ আচ্ছা আরেকটা হচ্ছে আপনার হলো 30% বললো যেটা সেটাকে আইটিআর নাকি আইটিআর আচ্ছা ঠিক আছে আপনি আপনার ব্যাপারটা আমি মোটামুটি বুঝতে পেরেছি আমার কথার সাথে থাকেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আপনার যে ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে নাই খাওয়ার আগে সেটা আপনার 6-এর মতো থাকার কথা আমাদের টার্গেট আর খাওয়ার পরে সেটা 8-এর মধ্যে থাকার কথা সেটা আপনার 14 থাকে হয়তো অ্যাভারেজও এরকমই থাকে তো দীর্ঘদিন যদি ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে তাহলে ফ্যাটি লিভারের জন্য একটা প্রধান দায়ী কারণ আরেকটা হচ্ছে আপনার ওজনটা একটু তো বেশি এটা একটা জিনিস আর আপনার লাইফস্টাইলটা কীরকম হয়তো আমি জানি না কায়িক পরিশ্রম করেন কিনা তো এইগুলাতে আপনাকে ইন্টারভেনশন করতে হবে অর্থাৎ আপনার ডায়াবেটিসটা আরও টাইটলি কন্ট্রোল করতে হবে আপনার কায়িক পরিশ্রমটা বাড়াতে হবে এবং আপনি এক্সারসাইজ করবেন সেটা জগিং করতে পারেন আপনি মানে আমাদের দেশে আসলে দড়ি লাভ বলি আমরা মানে দড়ি দিয়ে লাভ দিবেন এরকম করবেন আর একটা হচ্ছে যে যেটা আপনার স্টেজটা বলেন আপনার স্টেজ 1-এ ছিল এখন স্টেজ 2 আসলে ফাইব্রো স্ক্যান করে আমরা বলি যে লিভারের ফ্যাটি লিভারের স্টেজটা কীরকম স্টেজ 1, 2, 3, 4 স্টেজ 1টা কিছুটা ভালো স্টেজ 2টা আরেকটু কম ভালো তারপরে স্টেজ 2টা একটু খারাপ এবং স্টেজ 4টা হলো আরও খারাপ অর্থাৎ সিরোসিস দিকে আমাদের উদ্দেশ্য থাকবে আপনার স্টেজটা আরও বাড়ানো যাবে না এটাকে থামাই দিতে হবে সেটা থামাই দিতে হলে আপনার প্রধান হচ্ছে খাবার দাবার এবং আপনার যে মানে রিস্ক ফ্যাক্টর অর্থাৎ ডায়াবেটিস এবং ওজন এগুলো নিয়ন্ত্রণ করতে হবে আর হচ্ছে তারপরে যদি দরকার হয় কিছু ওষুধ হয়তো দেওয়া লাগবে সেটা ডাক্তারের কাছে এসে উপস্থিত হয়ে যেটা প্রযোজ্য সেই ওষুধটা দিতে হবে আর কি আচ্ছা ওনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিন্তু অনেকগুলা গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এর মধ্যেই করে ফেললাম আমাদের সাথে ফোনে আরেকজন দর্শক আছেন আমরা ফোন কলটি নিচ্ছি হ্যালো দর্শক হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি ময়মনসিংহ থেকে জি আমরা শুনতে পাচ্ছি বলুন আমার স্ত্রীর আপনার প্যানক্রিয়াসে পাথর আছে তো একটা নির্দিষ্ট সময় পর পর আপনার মাঝে মধ্যে ব্যথা হয় আবার ওই ব্যথার ট্যাবলেট দিলে এখানে কথাই নেওয়া যায় আসলে এই পাথরের জন্য আমার করণীয় কি আমার যে ডাক্তার ট্রিটমেন্ট করতেছিলাম উনি এক পর্যায়ে বলতেছিল যে ইসিআরপি করায় নিতে কিন্তু অন্য আরেকজন বললো যে পাথর নরম হয় খুব শক্ত না ইসিআরপিতে কাজ করবে না কিন্তু মূলত আমার আসলে করণীয় কি আচ্ছা স্যার আপনি কিছু জানতে চান আমার কাছে ওনার বয়স কত 40 ওনার কি ডায়াবেটিস আছে হ্যাঁ প্যানক্রিয়াসে পাথর ধরার পর পড়ার পর দেখা গেছে পাথর আছে ডায়াবেটিস আছে আচ্ছা গুরুত্বপূর্ণ বিষয় আপনি থাকেন প্যানক্রিয়াসের পাথর থাকলে ডায়াবেটিস হতে পারে আবার দীর্ঘদিন ডায়াবেটিস থাকলে কিন্তু প্যানক্রিয়াসে স্টোন হতে পারে ওনার দুইটা জিনিস একটু ডায়াবেটিস হয়ে গেছে অর্থাৎ স্টোন থাকার দরুন ওনার প্যানক্রিয়াস বা অগ্নাশয় এটা বাংলায় বলি আমরা অগ্নাশয় প্যানক্রিয়াসটা হচ্ছে যে আমাদের খাদ্য হজমের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তো যখন এখানে স্টোন হয় অথবা প্যানক্রিয়াস যখন মানে ডিস্ট্রাকশন হয় ইনজুর্ড হয় তখন কিন্তু খাদ্য হজমের সমস্যা হয় এবং বিশেষ করে চর্বিযুক্ত খাবার এবং রিচ ফুড খেলেই ওনার ব্যথা হবে তো একটা হচ্ছে যে ওনার ডায়াবেটিসের চিকিৎসা তো করতেই হবে আর স্টোনের ব্যাপারে যেটা সেটা হচ্ছে আসলে টোটালি একটা ইভালুয়েশন করতে হবে সেটা হচ্ছে যে হয়তো একটা এমআরসিপি পরীক্ষা এক ধরনের এমআরআই এটা প্যানক্রিয়াসের আমরা নালীগুলা দেখি আর স্টোনের অবস্থানটা কোথায় স্টোনটা কি নালীর মধ্যে হয়েছে নাকি নালীর পাশে সেলের মধ্যে হয়েছে মানে কোষের মধ্যে হয়ে গেছে দুইটা কিন্তু দুই রকম যদি নালীর মধ্যে হয়ে থাকে তাহলে আমরা ইআরসিপি করতে পারবো ইআরসিপি মানে আমরা মুখ দিয়ে একটা স্কোপ ঢুকাবো নল ঢুকাবো ওই প্যানক্রিয়াসের ওই নালীর মধ্যে ঢুকে যাবে সেখান থেকে আমরা স্টোনটা বের করে নিয়ে আসবো আর যদি সেটা বাইরের দিকে হয়ে থাকে এবং দূরবর্তী টেলের দিকে হয় তাহলে কিন্তু হয়তো অপারেশনও করা লাগতে পারে তবে যাই হোক সেটা হচ্ছে যে অবশ্যই স্পেশালাইজড মানে পরিপাকতন্ত্রবিদ এবং স্পেশালাইজড হসপিটালে গিয়ে এগুলো মানে ওনার একটা অ্যাসেসমেন্ট করা প্রয়োজন করতে হবে এবং আমাদের দেশে ধরেন স্পেশালাইজড হসপিটাল তো এখন সরকারি লেভেলও আছে যেমন ধরেন জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট হাসপাতাল যেটা আছে সেখানে আসতে পারেন অথবা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে
গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে যেতে পারেন। তো এই রোগীকে দেখে এবং প্রয়োজনে আর কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ডায়াগনোসিসটা হবে। করা জি। প্রয়োজন। আমাদের দেশে এক্সাক্ট সমীক্ষা নাই, কিন্তু আমাদের যে ক্যান্সারের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এইভাবে যদি গ্রেডিং করা হয় তাহলে লিভার ক্যান্সারের অবস্থান কিন্তু 4 বা 5 অবস্থানে আছে। এবং বর্তমান সময়ে আগের চাইতে দেখা যাচ্ছে যে লিভার ক্যান্সারের প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে অথবা হয়তো বেশি শনাক্ত হচ্ছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে যদি দীর্ঘস্থায়ী লিভার ডিজিজ থাকে অথবা যদি সিরোসিস থাকে এবং এটা যদি প্রপারলি আপনার ফলো আপ না করা হয়, চিকিৎসা না নেওয়া হয় এবং এর যেটা যেই কারণে হচ্ছে সেটা যদি মানে আমরা দূর না করতে পারি তাহলে এক সময় হয়তো লিভার ক্যান্সারে রূপান্তর নেবে। এবং লিভার ক্যান্সার একবার হয়ে গেলে এটার মানে লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ বেঁচে থাকার সম্ভাবনা খুব কমে আসে এবং স্বল্প সময় মানে থাকে। এবং এই ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে সার্জারি। যদি সার্জারি করা যায় তাহলে ভালো। আরেকটা হচ্ছে যে লিভার প্রতিস্থাপন করা বা লিভার ট্রান্সপ্লান্ট করা। তবে কার সার্জারি লাগবে, কার প্রতিস্থাপন করা লাগবে অথবা সার্জারি করা যাবে না তার মানে অল্টারনেটিভ বিকল্প চিকিৎসা কি সেগুলো স্টেজিং করতে হয় আর কি। সেটা হচ্ছে যে যদি ছোট সাইজ থাকে, একটা লোবে থাকে অথবা মানে ডাইরেক্ট লিভার ক্যান্সার হয়েছে, সিরোসিস ছিল না, তখন কিন্তু আমরা অপারেশন করতে পারি। যেই জায়গাটা টিউমার বা ক্যান্সার হয়েছে সেই জায়গাটা কেটে ফেলতে পারি। আর যদি এটা সিরোসিস থেকে রূপান্তর হয়ে ক্যান্সার হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, লিভার প্রতিস্থাপন করতে হবে, আরেকটা লিভার লাগাইতে হবে। স্যার বাংলাদেশে কি আপনারা লিভার ট্রান্সপ্লান্ট করছেন? লিভার ট্রান্সপ্লান্ট আমাদের দেশে বেশ কয়েকজনের হয়েছে এবং যাদের হয়েছে তাদের মোটামুটি রেজাল্ট ভালো। এবং সরকারের একটা পরিকল্পনা আছে যে সরকারি পর্যায়ে লিভার ট্রান্সপ্লান্ট হয়তো অচিরেই শুরু হবে, সেটা জাতীয় গ্যাস্ট্রো লিভার ইনস্টিটিউট হাসপাতালকে কেন্দ্র করে এবং পিজি হাসপাতাল বা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিকে কেন্দ্র করে। স্যার লিভার ট্রান্সপ্লান্ট করা হলে রোগীর সার্ভাইভাল রেট কি বেড়ে যায়? হ্যাঁ, রোগীর সার্ভাইভাল রেট বেড়ে যাবে। দর্শকদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই যে লিভার প্রতিস্থাপন বা কিডনি ট্রান্সপ্লান্ট, আমরা কিডনি ট্রান্সপ্লান্টের নাম জানি কিন্তু লিভার ট্রান্সপ্লান্টের নামটা হয়তো আমরা নতুন জানি। এখানে অন্য একজনকে লিভারের অংশ বিশেষ দান করতে হবে। আসলে লিভার তো একটা, আমি প্রথম দিকে বলছিলাম একটা অঙ্গ, কিডনি যেমন দুইটা, একটা যদি কার্যকর থাকে তাহলে চলে, অথবা একজন একটা কিডনি দান করলে ওই দাতা কিন্তু মানে হেলদি থাকবে। কিন্তু লিভারের ক্ষেত্রে কি হবে? লিভার তো একটা, আসলে লিভারের ক্ষেত্রে কিন্তু পুরো অংশটা নেওয়া হয় না। যিনি ডোনার দান করবেন তার লিভারের একটা অংশ বিশেষ অর্থাৎ 1/6 একটা লিভারের যে পরিমাণ তার 6 ভাগের 1 ভাগ নিলেই যথেষ্ট। সেই দাতার এই লিভারটা যখন গ্রহিতার ওইখানে মানে মানে আক্রান্ত লিভারটা সরিয়ে দিয়ে ওখানে যখন প্রতিস্থাপন করা হবে তখন এই 1/6 লিভারটা গ্রো করতে করতে একসময় পুরো হয়ে যাবে আর কি। সেই ক্ষেত্রে দাতাও মানে সুস্থ থাকবে এবং যিনি গ্রহিতা তিনিও সুস্থ থাকবেন। আসলে লিভারের ফাংশনটাকে টিকিয়ে রাখতে হলে লিভার প্রতিস্থাপনই একমাত্র চিকিৎসা। কারণ যদি এই প্রসঙ্গে আরেকটা মানে প্রসঙ্গ আসতে পারে, লিভার ফেলিউর কি? আমরা কিডনি ফেলিউরের নাম বলি জানি, কিন্তু লিভার ফেলিউর জিনিসটা কি? লিভার ফেলিউর হচ্ছে যখন লিভারের স্বাভাবিক কাজটা করতে পারবে না তখন এটাকে আমি লিভার ফেলিউর বলবো। আমরা বুঝবো কিভাবে যে লিভার ফেলিউর হচ্ছে? এক হলো পেশেন্টের মানে লিভার ডিজিজ আছে জানি, হঠাৎ করে তার আচার আচরণের মধ্যে একটু অস্বাভাবিকতা আসছে, ঘুমটা ঠিক মতো হচ্ছে না, অথবা অস্থির হয়ে যাচ্ছে, কথাবার্তা একটু এলোমেলো হয়ে যাচ্ছে, অথবা অজ্ঞান হয়ে গেল, অথবা খিঁচুনি হলো। সেক্ষেত্রে আমরা ধরে নিব যে লিভারের কারণে যে আমি প্রথমে বলছিলাম লিভারের কাজ হচ্ছে যে টক্সিন বা বিষাক্ত পদার্থ শরীর থেকে নিষ্ক্রিয় করে বের করে দেওয়া। লিভার যখন এটা করতে পারবে না অর্থাৎ ফেল করবে তখন এই বিষাক্ত পদার্থ ব্রেনে চলে যাবে, তখন তার মধ্যে এই মানসিক এবং আচরণগত কিছু পরিবর্তন, এটাকে বলা হয় হেপাটিক এনসেফালোপ্যাথি অথবা হেপাটিক কমা বা প্রিকমা। এর একটা জিনিস লিভার ফেলিউর। আরেকটা হচ্ছে মানে প্রোটিন যখন তৈরি করতে পারবে না তখন শরীরে পানি চলে আসবে। প্রথম পানিটা আসবে পেটের মধ্যে, পেট ফুলে যাবে, এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলি অ্যাসাইটিস, এবং পরিশেষে সারা শরীর হয়তো ফুলে যাবে। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে
রক্ত জমাট বাঁধার যে প্রোটিনগুলো তৈরি করার কথা ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর, সেগুলো লিভার একমাত্র লিভার থেকে আসে। তৈরি করতে না পারলে তখন ব্লিডিং হবে। মানে আমরা অনুষ্ঠানে প্রায় একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা শেষ করব। তো আমরা একটু প্রিভেনশন নিয়ে, একটু ভ্যাকসিন নিয়ে অল্প করে সংক্ষেপে জানতে চাই যে আসলে ক্রনিক লিভার ডিজিজ হয় বি এবং সি ভাইরাস দিয়ে। আমাদের ভাগ্য ভালো যে বি ভাইরাসের ভ্যাকসিন আছে, এবং আমাদের আরও ভাগ্য ভালো যে বাংলাদেশের মানুষ আমাদের যে 18 বছরের নিচে বা 20 বছর ইপিআই যে শিডিউল সম্প্রসারিত ওখানে কিন্তু অন্তর্ভুক্ত আছে এবং সরকারিভাবে দেওয়া হয়ে গেছে। আর যারা মানে রিস্ক গ্রুপে, যেমন প্রেগনেন্ট মাদার, তাদেরকে অবশ্যই চেক আপ করতে হবে, কারণ মা থেকে বাচ্চার মধ্যে জন্মের সময় বা গর্ভের সময় কিন্তু যেতে পারে। তখন চেক আপ করে যদি দেখা যায় যে মা পজিটিভ, সেই ক্ষেত্রে বাচ্চাকে অগ্রিম ইমিউনোগ্লোবিন দিতে হবে এবং ভ্যাকসিন দিতে হবে খুব তাড়াতাড়ি, এটা একটা জিনিস। আর যারা হাই রিস্ক গ্রুপে আছে, যেমন প্রফেশনাল অথবা ফুড হ্যান্ডেল করেন, তাদেরকে অবশ্যই স্ক্রিনিং করে ভ্যাকসিন দিতে হবে। অর্থাৎ ভ্যাকসিন দিতে হবে আর স্ক্রিনিং করতে হবে যে বি ভাইরাস সি ভাইরাস আছে কিনা। যদি সি ভাইরাস ধরা পড়ে তাহলে ট্রিটমেন্ট করতে হবে, এটা একটা জিনিস। আর হচ্ছে যে ভাগ্য ভালো যে সি ভাইরাসের ট্রিটমেন্ট আমাদের দেশে খুব সস্তায় আছে, অন্যান্য দেশে যে টাকায় কিনতে হয় আমাদের দেশে অনেক সস্তা কিন্তু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময়। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দর্শকদেরকে। প্রিয় দর্শক, কথা বলছিলাম ক্রনিক কিডনি ডিজিজ বা লিভারের দীর্ঘমেয়াদী রোগ বিষয়ে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে দিয়েছেন, আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।